আমি চালাবো। বসো, ফেলে দিও না। চলো। তো মর্নিং বন্ধুরা, ফ্রম CN2। তো সকালবেলা আমরা উঠে এখন যাচ্ছি একটু সানরাইজ দেখার জন্য। তো এখানকার পরিবেশটা যথেষ্ট সুন্দর। তোমরা যদি আসো তাহলে CN2-তে এই হোমস্টেতে এসে উঠতে পারো। তবে এই রাস্তাটা খুব একটা সাধারণ রাস্তা নয়, খুব অফরোডের রাস্তা, যেটা কালকে আমরা বিকেলে অতিক্রম করে এসেছি। দেখো কীরকমভাবে গাড়িটা উঠছে। একবারে মোশানে গাড়ি না তুললে কিন্তু মুশকিল আছে। তো আমি আর রাসবিহারী বেরিয়ে পড়লাম একটা বাইক নিয়েই। আরে ভাই, কোন দিকে গেল গো? কি অবস্থা! দাঁড়া দাঁড়া, মনে তো হচ্ছে এদিকেই গেছে, একটু গেলেই বুঝতে পারবে। এখানেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ওয়েদার, খুব সুন্দর লাগছে এখান থেকে। আমরা নিচে বাইকে যাচ্ছি, দেখি রাস্তায় একটু দেখতে পাই তোমাদেরকে, তখন আপডেট করবো। ইনক্লাইন ডিক্লাইন, তবেই না মজা। দেখো বন্ধুরা, আমার গাড়িতে বসে রাজবিহারী পেছনে বলতে আমার ভয় লাগছে। তো নেপালের রাস্তা এমনি খুব ইনক্লাইন, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সামনের উইন্ডশিল্ডটা কত ডাউন আর রাস্তাটা কতটা উঁচুতে আছে। এটা 4th গিয়ারে চলছে গাড়ি, কোনো ক্লাসের আওয়াজ পাবে না। তবে এত ভোরবেলা রাস্তা ফাঁকা থাকে বলে গাড়ি টানতে পারছি। এইসব রাস্তায় এত কার্ভ রয়েছে। বন্ধুরা, বাইক ওখানে রেখে দিলাম, নেপালি 20 টাকা করে পার্কিং নিল। আর এতটা ইনক্লাইন্ড আছে, হাঁটার অভ্যাস নেই, হাঁপিয়ে যাচ্ছি পুরো। অনেকটা অফ রুটিং বন্ধু, হাঁটা চলার অভ্যাস নেই, তো ট্রেক করে চলে এলাম। তো এখানে দেখো টিকিট ঘর রয়েছে, নেপালি নাগরিক 10 রুপিয়া, বাল বালিকা 20 রুপিয়া। এই যে গেট, এবার আমরা যাবো ভেতরে। हमारा एक आदमी अंदर गया हुआ टिकट लेके। एक आदमी अंदर गया है। नहीं, जो गया वो टिकट काट के गया है ना। अच्छा, हम जा रहे हैं, आने का समय दे देंगे। उसके पास पर्स है, मेरे पास पर्स नहीं है। आके देना है। हाँ हाँ, ডিম সেদ্ধ সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। ভেতরে গেঞ্জিটা ভিজে গেছে বন্ধুরা। তো আমরা লাস্ট পর্যন্ত ট্রেক করে উপরে এলাম। প্রচুর হাঁটা বন্ধুরা, প্রচুর ইনক্লাইন্ড, এখনও হাঁপাচ্ছি। এসে যে ভিউ পয়েন্টে এলাম, আন্তুডান্ডা নামটা দেখলাম। এখান থেকে দেখো কেমন ভিউ সুন্দর দেখা যাচ্ছে, তোমাদের দেখাই। দেখো কি সুন্দর লাগছে, দেখো মেঘগুলো আর পাহাড়গুলো কত নিচে। দেখো সূর্যটা উঠেছে, কি দারুণ লাগছে। এদিকে অ্যাকচুয়ালি কি দারুণ লাগছে। দেখো অ্যাকচুয়ালি এই গাছগুলো এখন উঠে গেছে, গাছগুলো কিছুটা কাটা ছিল ভিউয়ের জন্য, কিন্তু উঠে গেছে বলে ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না এখন, গাছের পেছনে চলে গেছে। বাট যখন এটা থাকবে না তখন দারুণ লাগবে কিন্তু। এই হচ্ছে অত্যন্ত আড্ডা।
দেখো প্রচুর মানুষ সেলফি তুলছে। তো এবার আমরা নেমে চলে যাব হোটেলের দিকে, কারণ আমাদের আজকে বেরোবারও আছে। তো আমরা বেরিয়ে গেলাম ভিউ পয়েন্ট থেকে। কতটা ইনক্লাইন করেছিলাম, এবার কতটা ডিক্লাইন হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারছো। দেখো রাস্তাটা কিরকম নিচের দিকে নামছে, মানে কতটা উপরে ছিলাম। রাস্তাটা ঘুরলে দেখবে, দেখো কোথায় নিচে। এই দাঁড়া অসীম যাক, তাহলে দুটোরই একসঙ্গে হয়ে যাবে। অসীম ফোন আছে তো? তোমার ফোন এনেছো? তোমার ফোনটা কোথায়? আচ্ছা ঠিক আছে চলো। রাস্তাটা কতটা ইনক্লাইন দেখো। আমরা কাল বিকেলেও এখান থেকে উঠেছি, সকালেও নামলাম, আরেকবার উঠলাম, আবার যখন হোমস্টে থেকে বেরোবো তখন হয়তো এই রোডটা দিয়ে নামবো। তো দেখলে তোমরা বুঝতে পারবে না, বাট মারাত্মক ইনক্লাইন আছে। নাবো নাবো। ও বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। তো কাল সন্ধেবেলা তোমাদেরকে জাস্ট দেখাতে পারিনি আমরা কোথা দিয়ে উঠে এসেছি। এই হচ্ছে আমাদের, এই হচ্ছে ওঠার রাস্তা, খুব ইনক্লাইন কিন্তু। এখান থেকে উঠে এই যে সব গাড়িগুলো আমরা এখানে রেখেছি, এটা হচ্ছে হোমস্টে, এই হচ্ছে আমাদের রুম। আর পেছনে ভিউ দেখো, ওইটা কিন্তু ইন্ডিয়া। ওই যে ওপরের রেঞ্জটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ইন্ডিয়া, এটা নেপাল। তো আমাদের রুম যেটা দিয়েছে, ডাবল বেড, ওয়াশরুম ছোট বা পরিষ্কার। গুড মর্নিং। কিচেন, আরো দেখো বিশালকে দেখো, আমাদের গ্রুপের মেন লোক। এই হচ্ছে কিচেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট, বসে খাওয়ার মতো। আর এই হচ্ছে ভিউ, ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা, এদিকে পড়ে মিরিক। আর এই জায়গাগুলো এখানে, এদিকে মোস্ট প্রবলি টংলু। রোডোডেন্ড্রন ফুল দেখো, কি সুন্দর পরিবেশ দেখো। এইদিকে আরও আমাদের হোমস্টে রয়েছে, অনেকে আছি আমরা একসঙ্গে। তো এরপর তোমাদের সঙ্গে কথা হবে বাইকের সেট আপে। টাটা। তো আমাদের বাইকের লাইন আপটা তোমাদের দেখিয়ে দিই। ক্লাসিক 350, হন্ডা সিবি 350, ডমিনার 400, KTM 250, রয়্যাল এনফিল্ড। সবাই গেলে তবে তো আমি যাবো, আমি একাই ভিক্রম, অ্যাপাচি, প্ল্যাটিনা 1110, ভিক্রম, ওদের নেট নেই। KTM 390, এখন নিচে নেমেছি, ডমিনার, ডমিনার, আজকে পরে পালসার, আজকে পরে 2-3 দিন হয়তো সুজুকি ভিস্ট্রম। পাওয়া যাবে না। তো অল ইজ লাইন আপ। এখান থেকে আমরা বেরোবো এবার সাধুদারের দিকে। তো সামনে আছে রাসবিহারী ঘর। লাইট স্টার্ট। বাইক খুব সুন্দর সাজানো এবং গাড়িও যথেষ্ট ভালোই চালাচ্ছে এখনও পর্যন্ত। তবে ওর গাড়িতে
ওভারলোড রয়েছে, যেটা বারবার মানা করা হয়েছিল। তো আমি তো আমার টপ বক্স তোমরা জানো রেখে এসেছি বাগডোগরাতে, তো রাসবিহারীকে বলাতেও রাখলো না। জানি না আগামী রাস্তায় কি হবে না হবে, তবে যেটাই হবে না কেন ভালোই হবে, এইটুকু এক্সপেক্ট রাখি। আর কোনো সমস্যা হলে তো আমরা সবাই একসঙ্গে আছি, যে কোনো প্রবলেম একসঙ্গে থাকলে অবশ্যই ওভারকাম করা যায়। তো একটু ওর পেছনে পেছনে আমি রয়েছি, যাতে কোনো সমস্যা হলে ওকে একটু দেখতে পারি। তবে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক করো, কমেন্টও করো। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবে, চেষ্টা করবো মেকআপ করার। তো এখন তো রাস্তা ভালোই পেলাম, তবে রাস্তার সামনে খুব খারাপ, সেটা আমাদের জন্য ওয়েট করছে, দেখা যাক। আমরা এখন যাব হচ্ছে পেট্রোল ভরাতে। তো আমরা বাঁদিকে নেব। ডান দিকটা কোথায় যাচ্ছে বলতে পারবো না, নিশ্চয়ই কোনো হোমস্টে কিংবা কোনো জায়গায় যাচ্ছে। আমরা বাঁদিকটায় যাব, ইলামে যাব পেট্রোল ভরাতে। তো আমরা টার্নিংয়ে চলে এসেছি। আমরা এখন যাব হচ্ছে এদিকে। কালকে এসছিলাম এদিক থেকে কালকে এসছিলাম, আজকে যাব এদিকে সাধুতার এদিকে। মাঝখানে একটু পেট্রোল ভরিয়ে নেব। সব বাকি রাইডাররা সবাই চলে এসছেন। আমরা এখন চলে এলাম বন্ধুরা। এই হচ্ছে ইলামের ব্রাঞ্চ। এই হচ্ছে ইলামের বাজার। এখন এসে পৌঁছালাম মাইখোলা যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা থেকে এবার কিন্তু আমাদের অফরোডটা কিন্তু চালু হয়ে গেল। আমরা যাব এবারে ডান দিকে, পুরো অফরোড। এবার খুব খতরনাক জায়গা, ধীরে ধীরে পাস করতে হবে। আর এখানে দেখো কাজ হচ্ছে কন্টিনিউ, প্লাস এখানে দেখো সব বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা এখানে দাঁড়ালাম জাস্ট একটুখানি ব্রেক নেওয়ার জন্য। তো রেস্ট টাইম কমপ্লিট, আবার স্টার্ট দিচ্ছে হচ্ছে অরিজিৎ দা। সবার নাম এখনও জানি না। দেখো বাইকগুলো সব কন্টিনিউ পরপর দাঁড়িয়ে আছে। আমরা যাব এখন এইদিকে যাব। ওই পর্যন্ত একটু রাস্তা খারাপ আছে, তারপরে আবার ভালো রাস্তা চালু। দেখো সব বেরোচ্ছে। তবে সবাই যখন যায়, এই যে লাইন আপটা, এইটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। যদি ড্রোন কিংবা কোনো কিছু দিয়ে তোলা হয় তবে যথেষ্ট ভালো লাগবে। তো এবার আমিও বেরোবো। তো স্টার্ট দিয়ে দিলাম গাড়ি, ক্রস করছি এখন সেই মাইখোলা ব্রিজের তলা দিয়ে সুন্দর নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, আর ওয়েদারটা খুব সুন্দর। তবে এই যে সামনে রাস্তাটা আসছে বন্ধুরা, এটা শুনলাম সারা বছরই নাকি এখানে এরকমই রাস্তা থাকে, সারা বছরই কাজকর্ম চলে, যার কারণে এই রাস্তাটা কোনোদিন রিপেয়ার করে সঠিক রাখা সম্ভব হয় না। রাস্তা রিপেয়ার হয়, তারপর আবার কিন্তু খারাপ হয়ে যায়। তবে এটাও কিন্তু একটা আলাদা রকমের মজা। যদি রাস্তা খারাপই না থাকলো, অফরোডই না থাকলো, তাহলে তো আর কোনো লাভ নেই। আর আমরা তো এসেছি রীতিমতো অফরোড করতে, আর নেপাল হচ্ছে অফরোডের সবথেকে সেরা জায়গা। তবে এই জায়গাটা সবসময় যেহেতু কাজ চলে, মাটি রয়েছে, প্রচুর ধুলোবালিও থাকে, তো সেই জায়গাটা একটু কনসাসলি চালাতে হবে। তো দেখো আবার টার্ম্যাক রোড চলে এলো। এখন কিছুটা দূর এরকম টার্ম্যাক রোড, মাটির রোড এরকমই চলবে। তবে খুব ভালো লাগছে, সকালবেলা ওয়েদারও খুব ভালো। দেখো শুভেন্দুদা দাঁড়িয়ে রয়েছে। শুভেন্দুদার এই জিনিসটা খুব আমার ভালো লাগলো, যে গাড়ি সে যখন লিড করছে, সে গাড়িটাকে টেনে নেয়, টেনে নিয়ে সামনে গিয়ে ওয়েট করে যতক্ষণ পর্যন্ত লাস্ট মেম্বার না আসে। তো এই জিনিসটা গ্রুপে খুব দরকার পড়ে। প্রচণ্ড অফরোড রাস্তা, যে যার মতো পারছে গাড়ি টেনে বেরোচ্ছে। শুভেন্দু আবার এগিয়ে গেল। তো এটা একটা অন্য রকমের মজা কিন্তু। তো এখান থেকে অনেক কিছু শিখছি। আর সামনে দেখো
যাচ্ছে আমাদেরই রেট্রোভার্সন রাইডার ক্লাবের অসীম 100 সিসির গাড়ি নিয়ে। সত্যি হ্যাটস অফ। শুনেছি ওর গাড়ির চালাবার হাত খুব ভালো, তবে সেটা বাস্তবে দেখতেও পাচ্ছি। এখানে দেখো কীরকম ছোট ছোট টার্ন নিয়ে ঘুরছে, বাট আমি রিস্ক কম নেই, যার জন্য একটু বড় টার্ন নিয়ে ঘুরি। কারণ যেহেতু আমার হাইট শর্ট, সেহেতু বড় টার্ন নিলে কি হয়, রাস্তাটা রেঞ্জটা বেশি পাওয়া যায়। আর এই সব জায়গায় এই যে বাস ক্রস করছে, অনেকে এই ফাঁকা দিয়ে বেরোতে যায়, কিন্তু বুদ্ধিমানের কাজ হবে একটু দাঁড়িয়ে যাওয়া, বাসটা বেরিয়ে গেলে তারপরে কিন্তু যাওয়া যায়। কারণ নেপালে আমি একটা জিনিস দেখেছি, এখানকার ড্রাইভাররা কিন্তু অত্যন্ত রেকলেস গাড়ি চালায়, তোমাকে অত সাইড দেবে না। সুতরাং সাইড তোমাকে নিয়ে নিতে হবে, তো এটা নিজের সেফটি। তবে দেখো দারুণ উপভোগ করছি, চারিদিকের প্রকৃতি মানে একদম ঢেলে দিয়েছে। আবার দেখো টারম্যাক রোড শুরু হলো। এই টারম্যাক রোডে একটু স্পিড দিতে হবে, যেহেতু রাস্তাটা খালি আছে, কারণ সবার সঙ্গে তাল মেলাতে গেলে কখনো স্পিড বেশি, কখনো স্পিড একটু কম নিতেই হয়। ওখান থেকে পাহাড়গুলো কত সুন্দর লাগছে, যা সৌন্দর্য। দেখো পাহাড়গুলো কি দারুণ লাগছে, দেখেছো? উফ, আমরা কোন পাহাড় থেকে কোথায় থেকে চলে এলাম। তবে এত চারিদিকে সবুজ এবং নীল আকাশ, সত্যি বন্ধুরা এই রাস্তায় গাড়ি চালাতে যেমন ভালো লাগছে, আর পরিষ্কার রাস্তা, মানে দারুণ ব্যাপার বন্ধুরা। মানে যারা আসবে নেপালে এই রাস্তাটা অ্যাপ্লাই করবে তারাই বুঝতে পারবে। সামনে একটা পেট্রোল পাম্প পড়বে, সেখান থেকে আমরা পেট্রোল ভরিয়ে নেবো। এটাই লাস্ট পেট্রোল পাম্প। আমরা এখন পাম্পে দাঁড়ালাম পেট্রোল ভরাবার জন্য। ইলামে এটাই লাস্ট পেট্রোল পাম্প, এরপর আর পেট্রোল পাম্প পাবো না। তো দেখো তোমরা যদি আসো, এখানে কিন্তু লাস্ট পেট্রোলটা ভরবে, এরপর কিন্তু আর পেট্রোল পাবে না। তো 2-1 লিটার লাগতেও পারে এক্সট্রা, সেটা আমরা বোতলে ভরে নিচ্ছি। তো আমাদের পেট্রোল ভরা হয়ে গেল বন্ধুরা। 160 টাকা ইন্ডিয়ান মানি, আর এদের এখানে 202 টাকা। তো সেই হিসাবে 9 লিটার টোটাল তেল নিলাম। 6 লিটার গাড়িতে ভরলাম, আর 2 লিটার 8 লিটার, আর 2 লিটার নিলাম বোতলে। আমি এদিকে 900 আর এদিকে 300, 1200। বেশি শেষ হয়নি তো না, 6 লিটার ধরে গেল। 6 লিটার মানে 1200 টাকা। তো আমরা আবার বেরিয়ে পড়লাম। সারাদিনের ওয়েদার এখনও পর্যন্ত খুব ভালো, এবং ওয়েদার খুব ভালো থাকবে এটাই শুনলাম। তো লাইন দিয়েই আমাদের গাড়িগুলোকে একই লাইনে নিয়ে যাব, যাতে অন্যান্য উল্টো দিক থেকে গাড়ি আসলে অসুবিধা না হয়। বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, এটা ইলাম টাউনের দিকে, আমরা যাব সোজা সাধুতার লেকের দিকে। তো খুব সুন্দর লাগছে পাহাড়ের এই পরিবেশ এবং ছোট ছোট বাড়ি, নীল আকাশ। মানে আমরা যে কত উপরে আছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এই বাড়িগুলো আমার যথেষ্ট লাগে। এখানে একটা হোমস্টেতে যদি থাকতে পারতাম পার্মানেন্টলি, তাহলে কত ভালোই হতো। তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। গাড়ি কখনো কখনো টানতে হচ্ছে, কারণ আমি যে জিনিসটাতে ভিডিও করছি। তো খুব সুন্দর লাগছে। কলকাতা থেকে একটা গ্রুপ এসেছিল, যারা কান্যাম থেকে সান্দাকফু গেছে। তো আমরা যাব সাধুতার লেক হয়ে কালেকে পুকুরি, বালুট, ঠাকুম ভ্যালি, তারপর আমাদের সান্দাকফু নাবার প্ল্যান আছে। তো আমরা খুব সুন্দর এনজয় করছি বন্ধুরা। তোমরা কেমন এনজয় করছো সেটা জানিও, এবং যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই জানাবে। দেখো আবার অফ রুট চালু হয়ে গেল। তবে এই সমস্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় একটাই আমি সাজেশান দিতে পারি, চেষ্টা করব আমরা যতটা মাঝখান দিয়ে যাওয়া যায়, কারণ বাদিকেও রিস্ক থাকে, ডান দিকেও রিস্ক থাকে, যতটা সম্ভব মিডিল দিয়ে যাওয়া যায়। আর দেখো এখানে রাস্তাটা ভেঙে গেছে, তোমাদের দাঁড়িয়ে আমি দেখাবো অবশ্যই যে কী কন্ডিশন। দেখো বন্ধুরা, দেখো কীরকম ব্রিজ রাস্তা, মানে ধসে কীরকম টেনে নিয়ে গেছে, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ কি অবস্থা। আর দেখো নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, ওখানে বাঁধ তৈরি করেছে। একটু আগেই বলছিলাম একদম বাদিক ঘেঁষে আসাটা উচিত নয়, মাঝখান দিয়ে আসা উচিত।
যদি খুব বাদিক দিয়ে ঘেঁচতাম কি অবস্থা হতো বুঝতে পারছো। ম্যাক্সিমাম জায়গাটাই মেঘ রয়েছে, আবার কোথাও কোথাও রোদ্দুর, যার কারণে একটু ঠান্ডা লাগছে। তো রাস্তা যথেষ্ট কার্ভ আছে। এই সামনে ক্রস করলো বিশাল, আমাদের এই সান্দাকফু ফালুক গ্রুপের সব থেকে কনিষ্ঠ রাইডার, কিন্তু খুব ভালো রাইড করে। অনেক কিছু শিখছি ওর রাইড থেকে, শেখার যেহেতু কোনো শেষ নেই। আর কোথায় এসছি আমরা দেখো, কত উপরে চলে এসেছি, মেঘ কতটা নিচে রয়েছে আমাদের। তো এরকম করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি, অনেকে সামনে এগিয়ে গেছে, আমি একটু পেছনেই আছি, কারণ আমি একটু ধীরে চলতেই পছন্দ করি। আমার পেছনেও আছে লোকেরা। দেখো বন্ধুরা, পাহাড়ের কোথায় চলে এসেছি, পুরো মেঘ, কত নিচে মেঘ, আর আমরা কত উপরে চলে এসেছি। এগুলো বিশ্বাস করা যায় সত্যি? দেখো নিচ থেকে মেঘগুলো কীরকম উঠছে, অসাধারণ লাগছে। মানে আমরা কোথায় এসে গেছি, মারাত্মক মারাত্মক মারাত্মক। তো আবার আমরা বেরিয়ে পড়লাম, দেখা যাচ্ছে পালসার 150 নিয়ে, পেছনে ভিস্টাম। তো দারুণ লাগছে, মানে আমরা পাহাড়ের এত উপরে এসেছি যে কিছু কিছু জায়গায় কোথাও কোথাও পুরো মেঘে আচ্ছন্ন, তারপর আবার কোথাও রোদ, কিন্তু এখনও বৃষ্টি পাইনি। তো ওভারঅল খুব সুন্দর লাগছে। আমাদের জার্নির মোটামুটি সকালটা খুব সুন্দর চালু হলো। সামনে অফরোড তো অবশ্যই ওয়েট করবে। আর দেখো উপরের আকাশে মেঘ, গাছের মধ্যে মেঘ রয়েছে, মানে আমরা কত উপরে রয়েছি। এই রাস্তা দিয়ে গাড়ি চালাতেও যেরকম মজা লাগে, রাস্তা দূর দূর পর্যন্ত দেখাও যায়, স্পিডও নেওয়া যায়। তবে একটু বুঝে শুনে, যেহেতু জনমানব রয়েছে এখানে, কোনো বাচ্চা যদি এগিয়ে চলে আসে তাহলে কিন্তু মুশকিলে হতে পারে, সুতরাং কিন্তু কনসাস গাড়ি চালাতে হবে। কোন জায়গায় আছি বন্ধুরা, নেপাল এমনি এমনি সুন্দর বলে, এই কারণের জন্যই নেপালের সৌন্দর্য আরও কিন্তু বাড়িয়ে দিয়েছে। এখানেও দু একটু ছোটোখাটো হোমস্টে রয়েছে, লোকাল লোকেরাও থাকে, টুরিস্টও থাকতে পারে। তবে সামনে যা মেঘ রয়েছে, আমার মনে হয় কিছু জায়গায় মেঘে আচ্ছন্ন থাকবে, আমরা এগুলোই বুঝতে পারবো। দেখো কোন জায়গা দিয়ে যাচ্ছি আমরা। তবে এই টার্নিংগুলো যতটা দেখতে ভালো লাগে, ততটা কিন্তু খতরনাক টার্নিং। নিজের রুট ছেড়ে অন্য রুটে গেলে অন্য দিকের গাড়িগুলো আসলে কিন্তু যথেষ্ট অসুবিধা হবে। প্রত্যেকের লাইন দিয়ে চলবে, এটাই সিস্টেম, এবং স্পিড নিজের কন্ট্রোলে রাখতে হবে। দেখো কোথায় চলে এসছি আমরা। দেখো, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। দেখো বন্ধুরা, এই সব সিনারি মানে কল্পনা করতে পারবো না। মেঘগুলো কিরকম কিরকম উপর দিয়ে চলে যাচ্ছে, অসাধারণ লাগছে। তবে আমাদের এখনও অনেক উপরে উঠতে হবে। এই মেঘগুলো যত উপরে যাচ্ছে তত উপরেই আমরা উঠব। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে রাস্তাটা কতটা উঁচু, আমার গাড়ির উইন্ডশিল্ড কত নিচে রয়েছে। প্রকৃতির কি নিয়ম। তবে এখানে একটা ইনস্টার বড় ছবি তো নিতেই হবে। দারুণ লাগছে বন্ধুরা। এখানে কয়েকটা বাড়ি রয়েছে, পাহাড়ে এটাই সিস্টেম, মাঝে মাঝে কিছু বাড়ি থাকে। তবে সামনে একটা ছোট্ট টাউনশিপ আসছে, এই টাউনশিপটাতে খুব একটা বেশি বাড়ি না থাকলেও তবে লোকাল লোকেরাই থাকে, এটা বোঝা যায়। টাউনশিপটা খুব সুন্দর, পাহাড়ের গায়ে এরকমের ছোট ছোট বাড়ি। তবে ল্যান্ডস্লাইড হলে খুব প্রবলেম, যদিও এই উপরে ল্যান্ডস্লাইড হওয়ার চান্সেস অনেক কম। এই টাউনশিপটা আমরা এখন ক্রস করে যাচ্ছি এখান থেকে। সুন্দর রাস্তার দুপাশে সুন্দর সুন্দর গাছ, উপরে আকাশে মেঘ, নীল আকাশ, এবং চারিদিকের ওয়েদার খুব সুন্দর। তবে ঠান্ডা কিন্তু ভালোই লাগছে, রাইডিং জ্যাকেট পরে আছি বলে অতটা বোঝা যাচ্ছে না। তবে আগামী রাস্তা যেটা আমাদের ওয়েট করছে, অর্থাৎ সাধুতার লেকে খুব ঠান্ডা হবে রাত্রেবেলায় রয়েছে। তো আমরা দারুণ এনজয় করছি। প্রত্যেকে রুট দিয়ে যাচ্ছে, কেউ কাউকে খুব একটা বেশি ক্রস করছে না, ক্রস করতে গেলে প্রয়োজন মতোই করছে। গুরু, হ্যাঁ
মারাত্মক, মানে মেঘের ওপর, কত ওপরে আমরা। না না, এই 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 জায়গাটা ইনস্টা খুব সুন্দর ভিডিও হয়েছে। আমি তো ওই জন্য এগিয়ে যাচ্ছি, আবার পিছিয়েও যাচ্ছি, তাহলে ভিডিওগুলো তুলবো কি করে? আস্তে আস্তে চালান। আস্তে আস্তে না, ভগবান তোমার মতো রাইডার করুক। তাহলে যার টার্নিংগুলো যা বুলেট নিয়ে ঘোরাচ্ছ ঘুরো তুমি, 22 বছরে যদি এই হয়, আমাদের বয়সে কি হবে তোমার? তুমি তোমার এক হ্যান্ডেল ধরে এদিক থেকে থাকবে। বেঁচে থাকবো তো এরকমভাবে যদি রাইড করি, এটাও তো ডাউটফুল ব্যাপার না, এটা কিন্তু আমি ভেবে দেখেছি। আরে ঘর ইসে অরিজিৎ দা কোথায় পেছনে পড়েছে, খাপ 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 করে টানতে টানতে কোথায় চলে যাচ্ছে। হাইটটা দেখো আর গাড়িটা দেখো, হাইটটা কোনো ফ্যাক্টরি না। হাইট তো কোনো ম্যাটারই করে না কোনো গাড়িতে। হ্যাঁ 1.5 ফুট হ্যাঁ চালিয়ে দেবো। শুভেন্দু দাও হাইট তো একই রকম। সব রেস্ট চলছে এখন, দেখো এই হচ্ছে রাইডের মজা। এদিকে রেস্ট চলছে, এদিকে সিগারেট খাচ্ছে, এদিকে সমস্ত কিছু, সবাই এখন নিজের ফুল মস্তিষ্কে আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে এত সুন্দর মেঘের উপর দিয়ে আমরা এসছি না, মানে আর কিছু বলবার নেই। মেঘটা কীভাবে যাচ্ছে দেখো। এখন একটা ওয়াটারফলসের দিকে যাবো। দেখো রাস্তাটা দেখো, এটা একটা শর্ট রুট, গ্রামের রাস্তা, অবশ্যই কাঁচা রাস্তাই হবে। যদিও বৃষ্টি পড়েনি তাই রাস্তাটা এখনও ভালো আছে, বৃষ্টি পড়লে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যেত। ক্রমশ নিচের দিকে রাস্তা নেমে যাবে, এবং কত নিচে আমরা যাব, মানে কত হাজার ফুট নিচে দিয়ে যাব সেটা এখনও জানি না। তো ডান দিক দিয়ে গণেশ দা পাস করছেন, যিনি আমাদের গাইড। উনি একজন নেপালের রেজিস্টার্ড গাইড, কারণ এই রাস্তাটা গাইড ছাড়া চলা খুব মুশকিল। সামনে একজন গাইড রয়েছে, পেছনেও একজন গাইড রয়েছে, কারণ এই রাস্তাটা এতটাই ভবঘুরের মতো রাস্তা, যদি গাইড সঙ্গে না থাকে তাহলে কিন্তু রাস্তা চিনে যাওয়া খুব মুশকিল। তো এদের পিছনেও পার ডে 2500 টাকা করে খরচা হয়। গ্রুপে না আসলে সেটা একা কিংবা দোকা এলে তার উপর অনেক চাপ পড়ে যাবে, যার কারণে আমার এই গ্রুপে আসা। তবে দেখো রাস্তা কীরকম নিচে নামছে, এই সব ক্ষেত্রে একটু দাঁড়িয়ে যাওয়া ভালো, কারণ একে অপরের পেছনে গেলে কিন্তু সামনের লোক আটকে গেলে পেছনের লোক কিন্তু আটকে যাবে। এই গ্যাপটা তৈরি করলাম আমি, গ্যাপটা তৈরি করার পরে ধীরে সুস্থে পাস করব, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। লোকে খুব তাড়াহুড়ো করে যায়, কিন্তু তাড়াহুড়ো করে না গিয়ে এই রকমভাবে যাওয়াটা উচিত, যাতে সামনের লোকের কিংবা পেছনের লোকের কোনো রকমের কোনো অসুবিধা না হয়। তবে আমরা যে কতটা নিচে নেমে এলাম, সব জায়গাতে একদম কিন্তু ব্রেক হাত দিলে একদম চলবে না, গিয়ার আপ ডাউন করে করে নামতে উঠতে হবে। গিয়ার আপ যদি করতে হয় তবে তো তোমরা জানো সিস্টেমটা, গিয়ার ডাউন করতে গেলেও কিন্তু ব্রেক ছাড়া কিন্তু ডাউন করতে হবে, তাহলে দেখবে ব্রেকে যদি হাত না পড়ে তাহলে চাকা স্লিপ করার চান্সেস খুব কম। জীবনে এরকম একটা অনুভূতি দরকার ছিল, যদিও আমি এর আগে লাদাখ স্মৃতিতে এরকম অনেক রাস্তা পেয়েছি, কিন্তু এইরকম গ্রামের মধ্যে দিয়ে প্রথম গেলাম। এইরকম রাস্তা, মুখের কথা, নাবজি তো নাবজি, নাবজি তো নাবজি, কোনো মানে শেষ নেই। জানি না কোথায় গিয়ে শেষ হবে, বুঝতেও তো পারছি না। আর অত্যন্ত পাথর, চাকা খালি সামনে বাবলিং খাচ্ছে, মানে কীভাবে নামছি একমাত্র আমরাই জানি। এইসব জায়গায় না এলে এর অনুভূতি পাওয়া সম্ভব নয়, ভিডিও তো দেখে অতটা বোঝা সম্ভবও নয়। তবে সব জায়গাতেই খারাপ থাকলেও তার ভালো দিক আছে। মাঝে মাঝে কিছুটা ভালো রাস্তা দিয়ে আবার যাচ্ছি আমরা, আবার হয়তো সামনের দিকে খাড়াইপুর নামতে হবে। সুবিধা একটাই, যে বাইকগুলো যাচ্ছে কিংবা যে গাড়িগুলো যাচ্ছে, সেই গাড়ি যাওয়ার সময় মাটিতে একটা হালকা দাগ তৈরি করে দেয়,
যদি আমরা সেই জায়গাটা দিয়ে ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের গাড়ি স্কিড করার চান্সেস কম থাকে। নতুন রাস্তা তৈরি করলেই কিন্তু মুশকিল। তো 4 চাকা গাড়ি এখান থেকে যায় কি না জানি না, তো সেই রাস্তাটা আমরা ফলো করে করে যাচ্ছি এখান থেকে। অত্যন্ত খতরনাক রাস্তা। আমরা ভেবেছিলাম হয়তো প্রচুর কাদা থাকবে, কিন্তু এখনও অবধি পাইনি। তবে মাঝে মাঝে এই কাদা আর জলগুলো অত্যন্ত প্লাবল তৈরি করে, সুতরাং একটু কনসাসভাবেই যেতে হবে। তো সামনে একটা ছোট্ট ব্রিজও আছে, এই ব্রিজে যাওয়ার আগে একটু গ্যাপ আমি রাখবো অবশ্যই। জানি না কোন গাড়ি, দেখো রাসবিহারীর গাড়ি ওখানে আটকে গেছে, হয়তো অ্যাক্সেলেটার দিয়ে টানতে পারছে না। এখানে সব কিছুই ক্লাচ আর ব্রেকের ব্যাপার, সুতরাং একটু গ্যাপ রাখলে সুবিধা হয়। আমি সেই গ্যাপটা তৈরি করলাম যাতে আমার যেতে সুবিধা হয়, কারণ আমি যেহেতু মোশনে গাড়ি তুলি। দেখো কী অবস্থা রাস্তাটা, আর কীরকম উঠছে কাদার মধ্যে দিয়ে। একটু এদিক ওদিক হলেই কিন্তু চাকা স্কিড করার চান্সেস সব থেকে বেশি বেড়ে যাবে। বেশি রাস্তা খারাপ নয়, সামান্য কিছু কিছু ছোট ছোট জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকেই একটু সন্তর্পণে কভার করতে হবে। আর দূরে মেঘ দেখো, এক পাশে গাছ এক পাশে খাড়াই, দূরে একটা মাঝে মাঝে বাড়ি পাচ্ছি। তো সেইখান থেকে আমরা যাচ্ছি অতিক্রম করে করে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। জানি না সামনের ওয়াটারফলটায় কতটা জল দেখতে পাবো, তো সেটা গেলেই বুঝতে পারবো, তোমাদেরকে দেখাতেও পারবো। তোমরা দেখতে থাকো। রাস্তাটা দেখো খালি, যে কোন খান দিয়ে নামছি। মজা কিন্তু দারুণ হচ্ছে। প্রত্যেকের সঙ্গে এখনও আলাপ হয়নি, জানি না পরবর্তীকালে তাদের সঙ্গে কথা হবে। তবে দেখো এখানটা আমি একটু দাঁড়িয়ে যাই, একটা করে গাড়ি পাস করুক, তারপরে পাস করব, কারণ আমাকে কাদার মধ্যে না গিয়ে সাইড কাটিয়ে যেতে হবে। একে অপরের সঙ্গে কিন্তু গ্যাপ না রাখলে এই জায়গাটা পার করা যথেষ্ট মুশকিল। খুব ছোট ছোট সিস্টেম, কিন্তু এই জিনিসগুলোকে বুঝতে পারলে আর কোনো প্রবলেম হওয়া সম্ভব নয়। এখন বাকি ল্যান্ডস্লাইড, পাথর পড়া, এগুলো তো আমাদের হাতে নেই, বাট আমরা আমাদের কনসাস মতো গাড়ি চালালেই হবে। তো মনে হয় অনেক নিচে নেমে এসেছি। কি দারুণ, কি দারুণ! কোথা দিয়ে যাচ্ছি বন্ধুরা, তোমরা দেখো খালি কোথা দিয়ে যাচ্ছি, কীরকম অফ রোড। তবে এটা ট্রেলার মাত্র, এরপরে আরও অনেক কিছু বাকি আছে। বন্ধুরা সঙ্গে থেকো। দেখো দুপাশ থেকে চ্যানেল তৈরি হয়েছে, আমি চেষ্টা করি ডান দিকের চ্যানেলটাই ধরার, যাতে কার্ভগুলো বেন্ড হতে একটু বেশি জায়গা আমি পাই। ওভারঅল আমরা কাছাকাছি মনে এসে গেছি। আমি কোনো রকম এডিটিং না করে একদম র ভিডিও দেখাবার চেষ্টা করলাম তোমাদেরকে, যাতে তোমরা রিয়েল জিনিসটা দেখতে পাও। বন্ধুরা মারাত্মক লেভেলের অফরুটিং ছিল, তোমরা দেখলে বুঝতে পারবে। এখন গাড়ি কিভাবে তুলবো নিজেরাও জানি না। এসছি একটা ওয়াটারফল দেখার জন্য। দেখো সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, আর ওয়াটারফলটা দেখো কি দারুণ লাগছে। ওই যে দেখা যাচ্ছে ওয়াটারফল, এইটা দেখার জন্যই আমরা এসেছিলাম। দেখো এখন গাড়ি এখানে তোলা হচ্ছে। ও বন্ধুরা কিভাবে দাঁড়িয়ে আছি দেখো, কোথায় চলে এসেছি। গাড়িগুলো এখন এখানে দাঁড়িয়ে আছে, গাড়িটাকে নামাতে হবে, নামিয়ে ওখান থেকে ঘোরাতে হবে। আর ইনক্লাইন্ড মারাত্মক লেভেলের ইনক্লাইন্ড আছে। তবে শুনলাম এটা নাকি সান্দাকফু ট্রেলার। তো এবার আমাদের উপরের দিকে ওঠার পালা। তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে রাস্তাটা কীরকম ডিক্লাইন হয়ে নেমেছে। ওঠার সময় বুঝতে পারবে যে কতটা ওপর থেকে আমরা নিচের দিকে নেমেছিলাম। রাস্তাটা খুব ন্যারো, এখানে 4 চাকা গাড়ি আসবে বলে আমার মনে হয় না। আর মাঝে মাঝে এমন বাজে বাজে কিছু প্যাচ আছে, যে প্যাচগুলো ওভারকাম করা কিন্তু যথেষ্ট চাপের। তো পাথর রয়েছে এর মধ্যে, কাদা রয়েছে, জল রয়েছে, ন্যারো রাস্তা, সুতরাং একটু সন্তর্পণে যদি পার না হওয়া যায় তাহলে মুশকিল। আর এরকম দেখো রাস্তার মাঝখানে মাঝখানে এক একজন দাঁড়িয়ে রয়েছে, তাদের পেছনের লোক আসছে কিনা সেটা বোঝা যায়। তো এই কম্বিনেশনটা সত্যি খুব ভালো।
তো যেখানে চ্যানেল করা আছে সেই চ্যানেলটা দিয়েই আমি যাওয়ার চেষ্টা করছি, কারণ যেহেতু আমার হাইটটা শর্ট, আমাকে মোশনে গাড়ি বার করতে হয়, তো সুতরাং সন্তর্পণে ধীরে ধীরে গেলে আমার মনে হয় কোনো প্রবলেম হবে না। এই জায়গাটা দেখো, একটা দিকে পুরোপুরি কাদা এবং জল, সেদিক থেকে তো যাওয়াই যাবে না, যেদিক থেকে যেতে হবে সেটা হচ্ছে পাহাড়ের খাদ। তো কতটা চ্যালেঞ্জিং রাস্তা তোমরা বুঝতে পারছো। এখানে একটা ঘর তৈরি হচ্ছে, তাও এখনো শুরুর পথে, বাট কোনো মানুষ নেই, জন্যেই। আর ওদিকে দেখো মেঘ কত নিচে, আমরা কোন জায়গা দিয়ে যাচ্ছি, মানে আমরা কোথায় নেমেছিলাম একটা ওয়াটার ক্রসিং দেখার জন্য। সচরাচর টুরিস্টরা এখানে আসে না, তো যেহেতু বাইকাররা পাগল হয় তারাই আসে, তাদের মধ্যে আমরাও একজন, যার কারণে এখানে এলাম। ওয়াটারফলসের জল সেরকম নেই, আর অ্যাকচুয়ালি শীতের ওয়েদারে জল বেশি দেখা যায় না, মনসুনে ভালো দেখা যায়। এখানে মনে হয় একটা খুব বাজে প্যাচ আছে মনে হয়, যার কারণে সবাই দাঁড়িয়ে পড়েছে। আমি একটু দাঁড়িয়ে পড়ে গ্যাপটা তৈরি করে দিই যাতে আমার যেতে সুবিধা হয়। তবে আসার সময় দেখেছিলাম রাস্তাটা পুরো ভাঙা রয়েছে, তো খুব সন্তর্পণেই কার্ভ করে যেতে হবে। কাদাটাই হচ্ছে সবথেকে বড় মুশকিল চাকা স্কিড করার জন্য, যার জন্য অফরোড টায়ার দরকার পড়ে। দেখেছো বাদিকটা কীরকম মানে ভাঙা রয়েছে, মানে একটু এদিক ওদিক হলেই একদম নিচে। সুতরাং সেই জায়গাগুলো বুঝে চলতে হবে। এত পাথর এখানে, সেই পাথরের উপর দিয়ে গাড়ি যখন যাচ্ছে রীতিমতো বাবলিং হচ্ছে সামনের চাকাটা। তো তোমাদের কতটা দেখাতে পারছি জানি না, বাট আশেপাশে গাছপালা, ছোট রাস্তা, ওয়াটার ক্রসিং, রাস্তা এরকম এতটা আপে উঠছে, ওভারঅল সব কিছু মিলিয়ে একটা দারুণ কিন্তু চ্যালেঞ্জিং রাস্তা। এই জায়গাটা কীরকম উঠছে দেখো, তার মানে কত নিচে আমরা ছিলাম, এখন যাচ্ছি ওপরের দিকে। অর্ধেকও আসেনি, এখনও অনেকটা বাকি, তো এটা চলবে কন্টিনিউ। তো ধীরে ধীরে লাইনগুলো দেখে দেখেই চলতে হবে। তো সবাই যাচ্ছে, পেছনেও কিছু মানুষ আছে, তো আমি এগিয়ে যাচ্ছি আগে। সবাইকে ফলো করে করে একটা মিনিমাম ডিস্টেন্স রাখা উচিত, যাতে সামনের গাড়ির কোনো অসুবিধা হলে আমি যেন দাঁড়াতে পারি, কারণ এসব চড়াই উস্তরাই রাস্তাগুলোতে সবসময় দাঁড়ানো সম্ভব হয় না। কি দারুণ জায়গা দেখো, এখানে একটা ছোট্ট মন্দিরও আছে। জানি না এই মন্দিরটা কেউ আসে নাকি পুজো করতে, তবে মন্দিরটা মনে হয় নতুন। দেখো কীরকম জায়গায় এসে তা দাঁড়িয়ে পড়লো। এরকম খাড়া আর ডাউনের মাঝখানে কেউ দাঁড়ায় কখনো? যারা লম্বা তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, তারা পা দিয়ে দিয়ে বেরিয়ে যায়, বা যাদের হাইটটা শর্ট তাদের ক্ষেত্রে, যেমন আমার, এই জায়গাটুকু কভার করতে আমার কীরকম টাফের ব্যাপার। যদি একটু কাত হয়ে যায় তাহলেই কিন্তু গাড়ি নিচে ফেলে দিয়ে আমাকে সরে যেতে হবে। দেখো এখানে দুজন দাঁড়িয়ে রয়েছে, তো আমি এখন অনেকটা ফাঁকা রাস্তা পেয়েছি, সুতরাং ট্রেনে বেরিয়ে যাব। যেহেতু আমাকে মোশনে উঠতে হয়, সুতরাং টানটা আমাকে রাখতেই হবে। তো টান টান রাস্তা, আর টান টানভাবে যেতে হবে। এই জায়গাটাও খুব খারাপ রাস্তা, এই প্যাচগুলো সত্যি খুব খারাপ। তার মধ্যে মাঝখানে এই যে জল গিয়ে 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 যে গর্ত হয়ে গেছে, এই জায়গাটা তোলার সময় একটু ধীরে ধীরে তুললে তবে গাড়িটা কিন্তু আরামসে উঠে যায়, না হলেই চাকা কিন্তু পাল্টি খাওয়ার সম্ভাবনা বেশি। কি রাস্তা বাবা, জীবনে এরকম রাস্তা পাইনি, কিন্তু পেয়েছি অন্য ধরনের খারাপ খারাপ পেয়েছি, কিন্তু এরকম পাওয়া খুব মুশকিল। দেখো সামনে আবার রাস্তা একটা আসছে, যেটা যে কার্ভগুলো খুব খতরনাক, কিন্তু এই যে গর্তটা রয়েছে, এই কোনো মতে চাকাটা উঠেছে, প্রাণ বেরিয়ে যাবে। কন্টিনিউ এতটা স্ট্রেস নেওয়া মুখের কথা। তো যেভাবেই হোক অনেকটা পার করে চলে এসেছি, আর বেশি দূর নেই। সামনে কয়েকটা বাইক যাচ্ছে, আমার মনে হয় অনেকেই আগে এগিয়ে গেছে। তো দেখেছো কীরকম চাকা, সামনের চাকা বাবলস খাচ্ছে। তো এইগুলো খুব ভালো লাগে। মাঝে মাঝে একজন দাঁড়িয়ে রয়েছে, পেছনের লোক আসছে কিনা দেখার জন্য। এখন পুরো টান টান চড়াই কিন্তু, সুতরাং মোশনে তুলতে হবে গাড়ি। তো আমার তুলতে কোনো অসুবিধা হয় না, তো আমি আশা করি তুলে নিতে পারবো। এইখানে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে। ওপরে যাবো নাকি?
গিয়ে দাঁড়াই। যখন আর বেশি দূর নেই, পেছনে অনেক মানুষ রয়েছে, সুতরাং আমি আর না দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম। একদম মেইন রোডে গিয়ে দাঁড়াবো, তারপরে একটু রেস্ট নেব। এই জায়গাটা যথেষ্ট ভালো, কোনো চাপ নেই। খাড়াই অবশ্যই আছে, কিন্তু যখন উঠছি এক নাগারে উঠে যাওয়াটাই বেটার। তারপর ওখানে গিয়ে দাঁড়াবো। এটা সান্দাকফু ট্রেলার যদি এরকম হয় তাহলে সিনেমাটা কি হতে চলেছে। যথেষ্ট চাপের ব্যাপার, তবে এতটুকু তো ওভারকাম করলাম, এটাই হচ্ছে সাফল্য। প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, একটু দাঁড়িয়ে জল খেয়ে নিই। তো আমি মনে হয় প্রথম উঠলাম, এখনও কেউ আসেনি, এই যা শুভেন্দু ঢুকলো। ও ওদিকে যাব। এবার আমরা যাব সাধুদার লেকের দিকে। রাস্তায় দেখো কুয়াশায় পুরো ঢেকে গেছে, পুরো কুয়াশায় ভর্তি একদম। কি অবস্থা দেখেছো? আমরা কত উপরে আছি এটা কল্পনার বাইরে। কিন্তু মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, বাইকের এটাই একটা মজা, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। 4 চাকায় গেলে কিন্তু এই ফিলিংসটা পাওয়া যায় না। কত মেঘ, বিকেল হতে চলেছে প্রায়। কি দারুণ লাগছে দেখো। ছবি তুলে দাও না। এইটা আসবে দেখছো? তোমার তুলবো ছবি। তো ছবি নিয়ে জাস্ট বেরিয়ে পড়লাম। প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুরে লাঞ্চ এখনো হয়নি। তো সামনে একটা জায়গা আছে, সেই জায়গায় আমরা মনে হয় লাঞ্চ করবো। তবে যেতে যেতে আমাদের 4টে মনে হয় বাজবে ওখানে প্রায়। কি সুন্দর রাস্তা দেখো, পুরো মেঘে ঢেকে গেছে। আমরা কত উপরে আছি যে নিচে কিছু দেখতেই পাচ্ছেন, আর আমাদের গায়ের উপর দিয়ে মেঘটা চলে যাচ্ছে। এই উপলব্ধি কিন্তু কখনো পাওয়া যায় না 4 চাকায় গেলে, যেটা বাইকে পাওয়া সম্ভব। সেই জন্যই রাইডাররা মনে হয় এত পাগল হয়। দারুণ লাগছে বন্ধুরা, এক্সপ্রেশন করার কোনো জায়গা নেই, ভাষাও নেই। আর রাসবিহারীকে দেখেছো, ও টান গাড়ি চালাচ্ছে। কত লাগেজ, কীভাবে চালাচ্ছে আমি জানি না। তবে এইসব রাস্তায় তো মোটামুটি কভার করে নিল, সামনে কি হবে জানি না। যার জন্য ওর পেছন আমি রয়েছি। আর দেখো ওরা আসছে পেছন থেকে, কতটা নিচে, আমরা কতটা উপরে। এক একটা টার্নিংয়ে কতটা উপরে চলে আসছে। কি মজা করে গাড়ি চালাচ্ছে। জায়গা দেখো, মেঘ কোথায় নিচে আর আমরা কোথায়, কত উপরে আমরা আছি। তো আমরা চলে এলাম এখন পাওয়ারঞ্জনে আছি। পাওয়ারঞ্জনে লাঞ্চ করব। দেখো এখন আমরা যাব এদিক দিয়ে, তার আগে আমরা এই হোটেলে লাঞ্চ সেরে নিই। অলরেডি 4টে বেজে গেছে প্রায়। দারুণ লাগছে, আকাশের অবস্থা দেখো, মেঘ কোথায় কোথায় রয়েছে। মানে আমরা কোথায় যে আছি আমাদেরকে দেখালে যা বুঝতে পারবে। দেখো দেখো কি দারুণ লাগছে মেঘটা। তো সত্যি নেপালের বিউটি, এর আগেও যখন নেপাল এসেছিলাম ওখানকার বিউটি অন্যরকম, এদিককার বিউটি অন্যরকম। দারুণ লাগছে কিন্তু। তো দুপুর পেরিয়ে গিয়ে বিকেল হয়ে গেল, 4টে 10-15 বাজে। আমরা লাঞ্চ সারলাম। এবার এখান থেকে একটু ব্যাক করে যাচ্ছি, এখানে একটা রিল তোলার ব্যাপার আছে, যেহেতু রাস্তাটা একদম স্ট্রেট। এবার আমরা যাব সাধুতার লেকের দিকে। তবে
এই সোজা রাস্তা দিয়ে না নিয়ে গিয়ে শুনলাম একটা বাজে রাস্তা দিয়ে নিয়ে যাবে। বাজে মানে মারাত্মক অফরোড রাস্তা, সেই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। যাই হোক, সব রকম চ্যালেঞ্জেসের জন্য তৈরি। সারাদিন যখন এতটাই অফরোড করলাম, তাহলে এইটুকুই বা ছাড়বো কেন। তো এখান থেকে রাস্তাটা একটু একটু খারাপ হতে শুরু করেছে, তারপর গিয়ে একটা গ্রামের ভেতর দিয়ে আবার সেরকম যাব। খুব চ্যালেঞ্জেস রাস্তাটা নাকি খুব ন্যারো, এবং বিকেলবেলা ওই রাস্তাটায় কতটা দেখা যাবে জানি না, কারণ পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। বিশেষ করে এইখানে তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, 5টা সাড়ে 5টার মধ্যে। দেখা যাক। চালু হয়ে গেল সেই অফরোড। প্রত্যন্ত গ্রামের ভেতর দিয়ে যেতে হবে, যেখানে কয়েকটাই মাত্র বাড়ি আছে। এখানে দেখা যাচ্ছে 2-1টা বাড়ি আছে। তো এরপর মাঝে মাঝে 2-1টা বাড়ি পাবো, এরপর আর কিছুই পাবো না। যেতে যথেষ্ট ভালোই লাগছে, কিন্তু যতটা এতক্ষণ পর্যন্ত ভালো এলাম, এর থেকে খুব কঠিন হতে চলেছে বোঝা যাচ্ছে। দেখো পুরো দিকে পাথরের মধ্যে দিয়ে উঠতে হচ্ছে, তার মধ্যে পাইপ লাইনটা নেমেছে। সেই পাইপ লাইনের ওপর দিয়ে একটা গাড়ির চাকা যাওয়া মানে মারাত্মক অবস্থা। কিন্তু যাই হোক, সেগুলো ওভারকাম করে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি সাধুতার লেকের দিকে। তবে যথেষ্ট ওপরে হবে এটুকু জানি। এই যে শুভেন্দুদা আবার দাঁড়িয়ে আছে এখানে, এই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে। আর এইখানটা দেখো মারাত্মক চড়াই আছে, কিন্তু একটু ওয়েট করে যাওয়াই বেটার। দেখেছো কিরকম চড়াই ছিল রাস্তাটা, টার্নিংটা কতটা কার্ভ। আর এখানে দেখো পুরো পাথরের উপর দিয়ে যেতে হচ্ছে গাড়ি। এখানে আবার রাসবিহারী কেন দাঁড়িয়ে গেল জানি না। ওর একটা বাজে জিনিস, প্রত্যেকটা খাড়াই রাস্তার যে টার্নিংগুলো সেইখানে গিয়ে দাঁড়িয়ে যায়। এরপর যখনই ও গাড়িটা স্টার্ট দেবে, তখনই কিন্তু ওর অ্যাক্সেলেটারের ওপর প্রেশার পড়বে, যার কারণে ক্লাচ প্লেটের প্রবলেমটা হয়। আমি এই টোটাল ট্রিপটাতে দেখলাম কয়েকবারই এরকম খাড়া জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, জানি না কেন করে। তো এখান থেকে একটা মারাত্মক ইনক্লাইন্ড আছে, যার কারণে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। এই শুভেন্দু গেল, ওর যেহেতু রাস্তাটা চেনা, সেহেতু আমরা দাঁড়িয়ে গেলাম। ও রাস্তাটা দেখিয়ে নিয়ে যাবে, সেই রাস্তা দিয়ে আমরা যাব। গাইড তো অলরেডি আগে আছেই। দেখো এখানে একটা ডান দিকে বাড়ি রয়েছে, বাগানটা কত সুন্দর করে সাজানো। তবে এবার যে চড়াইটা শুরু হবে, সেই চড়াইটা কিন্তু মারাত্মক খাড়া লেভেলে। এই টার্নিংটা ঘুরলেই কিন্তু মারাত্মক চড়াই, এবং রাস্তাটা যা দেখছো তোমরা ন্যারো। তারপর রাস্তাটা শুনলাম নাকি আর্ধেক আবার ভাঙা। এই যে মাঝখানে হঠাৎ যে কেন দাঁড়িয়ে যায়, বাদিক থেকে মানে মোশানে গাড়ি তোলা যে কতটা কষ্টকর ব্যাপার, সেটা কিন্তু সবাই বোঝে না। যদি দাঁড়ায় সে বাঁদিকে দাঁড়াবে, সে ডান দিকে দাঁড়ালে ন্যাচারালি আমাদেরকে বাদিক থেকে ক্রস করতে হয়। এটা খুব টাফ, একটু এদিক ওদিক হলেই কিন্তু পড়ে যাওয়ার চান্সেস থাকে। দেখো এই জায়গাটা কীরকম অবস্থা, একটুখানি ন্যারো জায়গা রয়েছে, আর মাঝখানে পুরো পাথর এবং গোল্ডার। এই জায়গাগুলো কিন্তু দিয়ে কিন্তু বাইক যাওয়া যথেষ্ট মুশকিল। ব্রেকে একদম হাত দেওয়া যাবে না, ফার্স্ট গিয়ারে রেখে গাড়িটা ধীরে 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 তুলতে হবে। তো এখনও পর্যন্ত জার্নি টোটাল ঠিক আছে, সবাই এখন ওকে আছে, এখনও পর্যন্ত কারোর কোনো অসুবিধা হয়নি। তবে রাস্তাটা কীরকম উঠছে দেখো, তবে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। এদিকে আবার রাস্তাটা বাঁদিকে পুরো ভাঙা, অর্থাৎ গর্ত। তাহলে এইটুকু রাস্তার মধ্যে যদি বাঁদিকটা অর্ধেক গর্ত থাকে, তাহলে কতটা যাওয়ার জায়গাই বা থাকে। তোমরা দেখলে নিশ্চয়ই রাস্তাটা বুঝতে পারবে যে আমরা কোন রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, এটা কতটা টাফ। সূর্যের আলো ক্রমশ কমে আসছে, মারাত্মক অবস্থা দেখো। তবে এখানে পাহাড়ে ভাঁজ করে যে গাছ লাগাবার জায়গা রয়েছে, এটা দেখে বোঝা যায় যে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব ওখানে, অর্থাৎ খুব কাছেই আছি। দেখো 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 কীভাবে যাচ্ছে, এই এক মারাত্মক অনুভূতি।
আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। জানি না এরপর কি ওয়েট করছে, তবে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। বিকেল হয়ে গেল, সূর্য ডুবে গেছে অলরেডি, দিনের আলোটা এখনো রয়েছে। তবে আমরা মনে হয় দিনের আলোর মধ্যে মধ্যেই পৌঁছে যেতে পারবো। দেখো তোমরা কয়টুকু রাস্তা, বাদিকের অর্ধেকটাই পুরো ভাঙা, তার মানে কয়টুকু জায়গার ওপর দিয়ে যেতে হচ্ছে। একটু গ্যাপ রাখা আছে, আমার মনে হয় গ্যাপটা আরও বেশি থাকলে ভালো হতো। এই জায়গাটা কিন্তু খুব খারাপ জায়গা। দেখো এখান থেকে এই পড়লো, না না না, যাই হোক বেরিয়ে গেছে, সামনের গাড়ি বেরিয়ে গেল বলেই আমি বাঁচোয়া। ও যদি আটকে যেত তাহলে আমি 100% আটকে যেতাম। যাই হোক, দারুণ লাগলো কিন্তু জার্নিটা, দারুণ, মানে লাঞ্চের পর খাবার হজম হয়ে যাওয়ার মতো জার্নি। গাড়ি ক্রমশ লাফাচ্ছে খালি প্রত্যেকটা মুহূর্তে। চলে এলাম সাধুতার লেক। এন্ট্রিটা দেখো কত সুন্দর, গাছগুলোকে সুন্দর সুন্দর করে কাটা রয়েছে। কি বিশাল একখানা ভ্যালি, দারুণ জায়গা, দারুণ। এখানেই কোথাও একটা লেক আছে, তোমাদেরকে গাড়ি দাঁড় করিয়ে দেখাবো। জায়গাটা খুব বিস্তৃত, আর এই যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এইখানেই আমরা থাকবো। দারুণ জায়গা। ওই ওদিক থেকে ঘুরিয়ে ওরা তুলেছে, কারণ এখান থেকে ওঠানো যাবে না। আমিও গাড়িটা ঘুরিয়েই নিই, ঘুরিয়ে একটা বড় ঢালের ওপর দিয়ে তুলতে হবে গাড়িটা। সাউথার লেক, আমার রিফ্লেকশন অনেক ছবি আছে, কাঞ্চনজঙ্ঘা রিফ্লেকশন করছে। তো গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন এসছি সাধুতার লেক। সাধুতার লেক মারাত্মক লেভেলের অফরুটিং করে কিন্তু এসছি। এইটা হচ্ছে সাধুতার লেক। লেকটা যদিও ছোট, আর যে সিনিক বিউটিটার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখনো কাঞ্চনজঙ্ঘা মেরে বেগে ঢেকে আছে। কি বিউটি দেখো, কত বড় জায়গা দেখো। আর সব বাইকগুলো এখন ওখানে দাঁড় করিয়ে রেখেছে, ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে ভিউটা। কি দারুণ লাগছে। আর উঁচু নিচু পাহাড়টা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটাই স্লিপিং বুদ্ধা। মেঘগুলো কিরকম, এর পেছনেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা আছে। তো এখন দেখাতে পারছি না, সকালবেলা তোমাদেরকে দেখাবো। তো এখন প্রায় সন্ধে হতে চলেছে। টাটা।